হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বাসি কাপড়টা চেঞ্জ করেই একেবারে চায়ের কাছে চলে এসেছি। তো চটজলদি 2 কাপ চা বসিয়ে দিয়েছি, তো আমার আর শ্বশুরমশাইয়ের জন্যে। তো এই তো চা হয়ে গেছে। চলুন তাহলে এখন 2টি বিস্কিটের সাথে 1 কাপ চা একটু রিল্যাক্সে বসে চাটা খেয়ে নেব। আমার কাছে সকালবেলাকার চা খাওয়াটা একটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারেন। আর যে মুহূর্তটাই আমি চাটা খাই সেটা অনেকটা এনার্জি নিয়ে চা খাই, আর সাথে সাথে অনেকটা এনার্জি গেইনও করি, যেটার মাধ্যমে আমি কিন্তু আমার সারাটা সংসারের কাজ, সারা দিনের কাজ যাতে সুন্দর করে গুছিয়ে করতে পারি তার কিছু প্ল্যানও কিন্তু ওই চা খেতে খেতেই করে ফেলি। তো যাই হোক, চলুন সকালবেলাকার কাজগুলো শুরু করে দিই। বাইরেটায় দেখুন বেশ সুন্দর রোদ উঠেছে, আর এই রোদ্দুর দেখে না বেশ মনে হচ্ছে যেন মা দুর্গা তাড়াতাড়ি চলে আসছেন। এবছর যদিও শাশুড়িমা বলছেন অনেকটা আগেই এসছে, তবে আমার মনে হয় যে যখনই আসুক এই সময়টাই কিন্তু বেশি ভালো লাগে। তবে চলে এলে যে কোন সময়ের মধ্যে চোখ খুলতে খুলতেই যে একেবারে 4টে দিন এমনভাবে কেটে যায়, তো সেটা ঠিক বোঝাই যায় না। আর এই যে পুজো নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু অনেক নিয়মকানুন থাকে, তাই না? সকাল থেকে উঠে এই যে এক্সট্রা কাজগুলি আমরা তো প্রতিদিনই করি, তবে কি বলুন তো, এই পুজো আস্তে আস্তে করে ঘরের বেশ কিছু এক্সট্রা কাজ আছে সেগুলিকে আমরা করে ফেলি ঠিক মা দুর্গা আসার আগেই। যেমনটি আমরা যখন বাপের বাড়ি যাই তখন দেখবেন আমাদের বাবা মারাও কদ্দূর পরিষ্কার পরিচ্ছন্ন, একটু কিছু খাবার দাবার নতুন কিছু বানানো এইগুলি কিন্তু করেন, তাই না? তাই আমাদের ঘরের মেয়ে যখন উমা আসছেন, তো তার আহ্বানের জন্যে আমরাও কিছু না কিছু করে থাকি। তো সেরকমই ভাবছি কি বেশ কিছুদিন দেরিও রয়েছে মায়ের আসার, তবে মায়ের আগমনের আগে যদি আমি এখন থেকে একটু একটু করে কাজগুলো না করি তাহলে কিন্তু এই একা হাতে যে রেগুলার ওয়াইজ কাজ আছে সেগুলো তো করতেই হবে, সেগুলো তো বাদ দেওয়া যাবে না। আর তারপরে এই যে এক্সট্রা কাজগুলি সেগুলি আমি কখন করব বলুন, তখন আর কমপ্লিট করে উঠতে পারবো না। আর এমনিতেও আগে যেরকম এনার্জি ছিল এখন কিন্তু এই শরীর খারাপটা হওয়ার পর থেকে সেই এনার্জিটা কিন্তু আমি এখন আর পাচ্ছি না। তবে হ্যাঁ, নিজেকে এনার্জেটিক রাখার জন্যে অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর সেটা করে কিন্তু আমি অনেকটা উপকারও পেয়েছি। বারান্দায় যে সমস্ত জামা কাপড়গুলি ছিল সেগুলি প্রায় শুকিয়ে গেছে, তো দাঁড়ান চেয়ারের ওপরে রেখে দিয়েছি। তবে ইচ্ছে ছিল এখন ভাঁজ করে নেব, কিন্তু কি বলুন তো, হবে না জানেন। সকালবেলায় বেশ কিছু এক্সট্রা কাজ করব বলে ঠিক করে রেখেছি, আগে সেগুলি করে নিই, তারপরে যদি সময় থাকে করব, না হলে সন্ধ্যাবেলা তো রয়েছে তখন বসে বসে করব। এই যে আমার যে এই যে কাউন্টার টপটা রয়েছে তার নিচে না এই সেলফটা আছে। তো আমার রান্নাঘরে তো জানেনই বেশি সেলফ নেই, 2টোই সেলফ। তো এই 2টো সেলফের মধ্যেই কিন্তু আমি বাসনগুলি গুছিয়ে রাখি। আগে যদিও সেভাবে রাখতাম না, এমনি থাকতো, তবে এখন না ভেবেছি এই জায়গাটা সেলফটার ওপরে বাসনগুলি রাখবো। আর ওই যে আমি যে ক্যাবিনেটটা গত বছর কিনেছি সেই ক্যাবিনেটে সমস্ত মশলার কৌটো কাটাগুলো ওর মধ্যে রেখেছি। তো এই জায়গাটা না আসলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় জানেন। এই যে দেয়ালের ভেতরে ছোট ছোট আরশোলার বাচ্চা হচ্ছে, তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে সুন্দর করে ঝেড়ে এই যে পেপারটা রয়েছে একটা নতুন পেপার বিছিয়ে দিয়েছি, আর আগের পেপারটা তুলে নিয়েছি। তো ব্যাস ওপরের তাকটা গুছিয়ে নিয়েছি, তবে নিচের তাকটা আজকে আর গুছাবো না। কি বলুন তো, একটা কাজ বেশিক্ষণ করলে সেই কাজটার উপর দেখবেন বিরক্তি চলে আসে। তাই সেই কাজটা বিরক্তি আসার আগের মুহূর্তেই আপনি কিন্তু ছেড়ে দেবেন, তাহলে দেখবেন কাজটার প্রতি এনার্জি থাকবে। আর সেই কাজটা যদি বিরক্ত আসলেও আপনি যদি করতে যান তাহলে দেখবেন আর কাজটার প্রতি কোনো এনার্জি থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, মনে হবে যেন দায়বদ্ধতা, করতে হচ্ছে তাই করছি। আর সংসারের কাজগুলি যদি আমরা ভালোবেসে না করি তাহলে দেখবেন সংসারটা আপনার কাছে ভীষণ একটা কঠিন জায়গা বলে মনে হবে যেন যে কোথায় এসে আমি পড়লাম, সারাটা জীবন আমি কিভাবে কাটাবো। তাই জন্যে সেখান থেকে বাঁচতে এই একটাই সলিউশন, কাজ যতক্ষণে অলসতা আসবে বা যতক্ষণ মনে হবে যে একঘেয়ে কাজ, বিরক্তি আসার আগেই কাজটি করতে করতে ছেড়ে দেবেন।
মিনিট 10 মিনিট লাগে, হয়তো 5 থেকে 7 মিনিট বা বড় জোর 10 মিনিটই সময় লাগুক। আপনি যদি প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নেন তাহলে দেখবেন ডিপ ক্লিনিং করার পরিস্থিতিটা আসেই না। দেখতেই পেলেন আমার ক্যাবিনেটের নিচের দিকটা না বেশ নোংরা হয়েছিল। জানেন কি করে যে পিঁপড়ে ঢোকে, কি করে যে আরশোলার বাচ্চা ঢোকে আমি কিছুই বুঝতে পারি না। জানেন কোথা থেকে এরা জন্ম নিচ্ছে সেটাও আমি এখনো আবিষ্কার করে উঠতেই পারছি না। তো সেই তাকের যে পেপারটি ছিল সেটাকেও তুলে দিয়েছি, আর ওই জায়গাটা ভালো করে মুছে কৌটোগুলো আবারও মুছে রেখে দিলাম। আর চা করার আগে না সকালবেলা একটু আটা মেখে রেখেছিলাম। আজকে মুড়িটা বাড়ন্ত, না হলে হয়তো মুড়ি দিয়েই চালিয়ে দিতাম। তো এই মুহূর্তে আমার মুড়ি আনতে যেতে আর ভালো লাগছে না, একেবারে বাজারে যাব তখন আনবো। তাই ঠিক করলাম সকালবেলায় একটু আটাই মেখে রাখি। তো তারপর গিয়ে দেখলাম আলুর ঝুড়িতে আলু প্রায় বাড়ন্ত। তা কি আর করব, তো ওই জন্য ভাবলাম কি একটু পরোটাই করে নিই। আর আখের গুড় তো থাকেই ঘরে, সেটা দিয়ে কিন্তু আমাদের সবারই বেশ ভালোই লাগে। আর আটা দিয়ে পরোটার সাথে একটু আখের গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে। তবে জানেন আমার সোনা না একেবারেই খায় না, তার জন্য আবার আলাদা কিছু বানাতে হয়। তবে সোনা বলেছে এখন আজ ও আর পরোটা লুচি এগুলো খুব একটা দিনের বেলা সকালের দিকটা খেতে চায় না, ওই রাত্রির দিকে হলে ওর আবার বেশ মন্দ হয় না। আর এই তো এর মাঝখানে কিন্তু আমি বাজারে গিয়েছি, বাজার থেকে এসে এই যে সবজিগুলো কেটে বেছে নিয়েছি। আজকে করব গাটি কচুর তরকারি, আর সাথে করব আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। আপনারা তো জানেনই আমার বাড়িতে সকলেই কিন্তু এই আলু বেগুন দিয়ে কালো জিরের ঝোলটা খেতেই কিন্তু বেশি পছন্দ করে। তো এছাড়া যদি আমি অন্য কোনো রান্না করি মাছের বা অন্য কোনো ভাবে যদি রান্নাটা করি তাহলে কি হবে বলুন তো, আমার হাজবেন্ডও খাবে না আর আমার বাড়ির সকলে কিন্তু খেতে চাইবে না। তো তখন মনে হয় না নিজেকে খুব অপরাধী মনে হয়, যেন কি করলাম এতগুলো মাছ নিয়ে এসে সেটা যদি কেউ খেতেই না পারে তাহলে আর কি রান্না করলাম। আর এই দেখুন আজকে না এই জ্যান্ত পোনা মাছ এনেছি, রুই মাছের বাচ্চা, খুব বড়ও না আবার একেবারে ছোটও না। তো সেটাই এনেছি, তো ওইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই মাছের একটা সমস্যা কি জানেন, তেলের মধ্যে দিলে না একটার সাথে আর একটা বড় জোড়া লেগে যায়। তো সেই জন্যে মাঝে মধ্যে খুন্তি চালিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখি। মাছের মধ্যে মশলা হিসেবে এই জ্যান্ত মাছ তো এর মধ্যে আমি মশলা হিসেবে একটু জিরে দেবো, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো। আর কাঁচা লঙ্কার মধ্যে কাঁচা পাকা লঙ্কাটাই আমি দিয়েছি যাতে একটু রঙটা লাল লাল হয়। মিক্সি হয়ে না আমাদের বেশ সুবিধেই হয়েছে, কম সময়ের মধ্যে টুক করে কিন্তু বাটা হয়ে যায়। তবে একটা অসুবিধাও রয়েছে, এই ইলেকট্রনিক গ্যাজেটগুলো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি এগুলি কিন্তু আমাদের সাথে বেশি দিন টেকসই হবে না। তো আমার এই ইলেকট্রনিক গ্যাজেটটা আমার এই মিক্সার গ্রাইন্ডারটা এটা আমার সাথে প্রায় 10 বছর রয়েছে। আর এবং দেখুন একেবারে ভালো রয়েছে। তবে হ্যাঁ জানেন তো বাটিগুলো না একটু গন্ডগোল হয়, তবে সামনে একটা দোকান রয়েছে সেখান থেকে সারিয়ে নিই। আমার মা বলতো বাটা মশলায় রান্না করলে তার টেস্ট বেশি হয়। তবে আমিও সেটা পরীক্ষা করে দেখেছি, যেদিন এই একই মাছের ঝোল আমি বাটা মশলায় করি তার টেস্ট একটু অন্যরকম হয়, আর এই যে মিক্সার গ্রাইন্ডারে করি তার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়। তবে বাটা মশলায় রান্না করতেই বেশি পছন্দ করি, বেশি স্বাচ্ছন্দ্যবোধও করি। তবে কী বলুন তো, সময়ের অভাবে হয়ে ওঠে না। আর এত পরিমাণ রোদ্দুর, বাইরে গিয়ে যে মশলা করব, আর আরও একটা ব্যাপার রয়েছে, আর অনেকগুলো কাজ একসাথে করতে হয়। তো একা হাতে সমস্তটা যদি সময়ের মধ্যে না করতে পারি তো সেই অপরাধ বোধে নিজে তখন ভুগতেই থাকবো যে সবার হয়তো টাইম মতো খেতে দিতে পারবো না। তো এই জন্যে এইভাবেই করা। তবে মাঝে মধ্যে কী করি জানেন তো, মশলাটা কিন্তু একেবারে শিলে বেটে ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখি। আর এই তো বেগুন আলু দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি, তেল ছাড়া অবধি অপেক্ষা করে দিয়ে দিয়েছি গরম জল। ফুটে গেছে, ফুটে তো সঙ্গে সঙ্গেই যায়, তবে ঝোলটা একটু গাঢ় হয়ে এলেই কিন্তু মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর একদম হাই ফ্লেমে 10 মিনিট ফুটলেই হয়ে যাবে। ওদিকে ভাতটাও হয়ে এসছে, ওটাকে নামিয়ে রেখেছি, শুধু উবুর দেওয়ার জন্যে রয়েছি। একটু নরম হয়ে গেলেই উবুরটা দেবো। আমাদের বাড়িতে কি বলুন তো, শক্ত ভাত কেউ খেতে পছন্দ করে না, আর আমারও ঠিক একই অভ্যাস। আমিও কিন্তু খুব একটা শক্ত ভাত খেতে পারি না। অনেক সময় অনুষ্ঠান বাড়িতে গিয়ে না খুব সমস্যায় পড়ে যায় জানেন।
আর এই দেখুন, এই টেবিলের যে কভারটা ট্রান্সপারেন্ট হলেও দেখতে এত বাজে লাগে না যখন এই তেলগুলো টানে। আর আমাদের তো একেবারেই সামনেই, রান্নাঘরের সামনেই ধরুন ডাইনিং রুম, আর সাধারণত সেটাই হয়। তবে কি জানেন তো, এই রান্নাঘর থেকে সমস্ত তেলটা যখনই এই ঘরে ফ্যান চালানো হয়, তেলটা কিন্তু সম্পূর্ণটা এই ঘরে আসে। আর এই ট্রান্সপারেন্ট কভারটা দেখলে কিন্তু বোঝা যায় যে কতটা তেল টেনেছে। তো ওটাকে বাইরে রাখলাম, কারণ এই কভারগুলিকে আবার নিচে পেতে সুন্দর করে পরিষ্কার না করলে এগুলি আবার কুঁচকে যাবে। আর এই যে সাথে কিন্তু আমি টেবিলটাকেও মুছে নিয়েছি আর চেয়ারগুলিকেও মুছে নিয়েছি। চেয়ারগুলি প্রতিদিনই মুছি, তবে চেয়ারগুলির রঙটা একটু কালো, তো তার জন্য কি হয়, ধুলোটা কিন্তু বোঝা যায়। তাই দিনে একবার করে আমি প্রত্যেক দিনই এটাকে একটা কাপড় দিয়ে মুছে রাখি। তবে আজকে ওই DIY স্প্রেটা দিয়ে মুছে নিয়েছি। আর ও কাজটা করতে করতেই দেখলাম মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো, তো ব্যাস এটাই আমাদের কিন্তু দুবেলার ঝোল হয়ে গেল। আর আজকে না ডাল করিনি, জানেন, গতকালকের একটু ডাল ছিল, সেটাকে শুকিয়ে রেখেছি। আর কি কি রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই। এই যে গাটি কচুর তরকারি, এটা অনেকবার আপনাদের সাথে দেখিয়েছি, ওই জন্য আজকে আর রেসিপিটা শেয়ার করিনি। আর এই হলো লাল লাল মাছের ঝোল। আর এখানে রয়েছে গতকালকের ডালটা শুকিয়ে রেখেছি, পেঁয়াজ লঙ্কা আর একটু আমের আচার দিয়ে মাখা রয়েছে। আর আমার সোনা তো মাছ খাবে না, তো তার জন্য একটা ডিম কারি করেছি আর একটা ডিম সেদ্ধ রেখেছি। তো এটাই আমাদের আজকের রান্না। দাঁড়ান, ওদিকে না বাবার দেরি হয়ে গেছে, বাবা কিন্তু খেতে চাইছে। মানে বাবার কোনো দিন 1টার সময়তেও খিদে পেয়ে যায়, আবার কোনো দিন 2টো বাজলেও খিদে পায় না। তো কী আর করব বলুন, বয়স্ক মানুষদের নিয়ে এই একটাই সমস্যা। ওদেরকে খেতে দিয়ে নিই। আর এখানে দেখুন আমার সোনা কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে। সে আবার একভাবে বসে পড়তে পারে না, পড়তে পড়তে কিছুক্ষণ এসে এরকম নাচ গান করে, কিছুক্ষণ আমার সাথে গল্প গুজব করে, তারপরে আবার গিয়ে বসে। আর এই দেখুন খাওয়া দাওয়া করে এখানে আমি আর সোনা বসেছি, আর ও এখানে বসে নাচ করছিল। তাই ভাবলাম সেই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইভাবে নিজেদের মধ্যে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইটা করেই কিন্তু দুপুরবেলা একটু রেস্ট নিতে নিতেই ওপাশে কিন্তু বেশ সন্ধে হয়ে গেছে। আর দেখুন এই সন্ধেবেলার যে গোধূলির আকাশটা কত সুন্দর লাগে না। বিকেলবেলাকার কাজগুলিও সেরে নিয়েছি, আর এরপরে দেব সন্ধে। মা এখনও যদিও মন্দির থেকে এসে পৌঁছয়নি, মা থাকলে মাই দিয়ে দেয়, তবে যেদিন না থাকে সেদিন তো আমি দিই। চলুন ওই পাশের ঘরগুলোতে একটু সন্ধ্যা প্রদীপ দিয়ে দিই। তো যাই হোক, রোজকার বলা কথা আরও একবার মনে করিয়ে দিই। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো এই তো এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এদিকে সোনা যাবে পড়তে, তাই সোনার বান্ধবী সোনা আর আমি 3জনেই বেরোবো। তো তার আগেই দেখুন এখানে ওরা একটু আনন্দ করছে। তা চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে।